দেখ 11 নম্বর আজকে এটা করাবো, দেখি কি বলেছে 11 নম্বর অঙ্কটা। বলছে মিস্টার বরুণ দাস ইজ অ্যান এমপ্লয়ি অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, মানে মিস্টার বরুণ দাস কোন কোম্পানি এমপ্লয়ি? প্রাইভেট লিমিটেড কোম্পানি এমপ্লয়ি। হিজ মান্থলি স্যালারি বলে 10,000 টাকা করে প্রতি মাসে, ঠিক আছে। ডিএ ডিএ আর্নেস অ্যালাউন্সেস, যারা চাকরি করে না, ঠিক আছে, তারা ডিএ পায়। যত টাকা স্যালারি হয় তার উপর বেস করে একটা ডিএ দেয় বেসিক্যালি। কেউ 50% মতন ডিএ পায় ধর। এরকম কোনো ফিক্স নেই কত পার্সেন্ট পায়, কোম্পানির উপর ডিপেন্ড করে, ঠিক আছে তো। তো এখানে বলছে ওর মান্থলি স্যালারি ছিল, প্রতি মাসে স্যালারি পেল 10,000 টাকা করে, ডিএ পাচ্ছে কত করে? 5,000 টাকা করে প্রতি মাসে, মানে 50% ডিএ পাচ্ছে, ঠিক আছে তো। বোনাস কত পায়? বোনাস 6,000 টাকা, ঠিক আছে। কমিশন হচ্ছে 1% অফ টার্ন ওভার, মানে যত টাকা টার্ন ওভার মানে সেল করে, মানে ওর জন্য কোম্পানির যত টাকা সেল হয়। ধর এই যে মিস্টার বরুণ দাস একজন এমপ্লয়ি আছে, এই মিস্টার বরুণ দাসের জন্য কোম্পানির সেল হচ্ছে কত? 15 লাখ টাকা, ঠিক আছে। তো ওর জন্য 15 লাখ টাকা সেল হলো, তো কমিশন পাবে কত পার্সেন্ট? বলছে 1% পাবে, 15 লাখের 1% কমিশন পাবে। হাউস রেন্ট অ্যালাউন্স, অ্যাকচুয়ালি এই অঙ্কটা এই টপিকটাই শেখাতে হবে যে হাউস রেন্ট অ্যালাউন্স এই জিনিসটা কি, হাউস রেন্ট অ্যালাউন্সেস জিনিসটা কি। তো দেখি একটু, লেখালেখির দরকার নেই, নোটে লেখানো আছে, ও নোটেই তো লেখানো আছে আমাদের। নোটটাই খুলি, হাউস রেন্ট অ্যালাউন্স কত নম্বর পাতায় নোট আছে। এই যে চলে আয়, পেজ নাম্বার তো লেখা নেই মনে হয় এখানে, ওই 2 নম্বর পাতার নিচের দিকে চলে আয়। পেয়েছিস? একদম নিচে হাউস অ্যান্ড হাউসেস, এটা খুব সুন্দর জিনিস, ঠিক আছে তো। এটা একটু খাতায় সুন্দর করে নোট করে নিবি এই জায়গাটা, মনে থাকলেও ভালো, খাতায় নোট করলে সুবিধা হয়। হাউস রেন্ট অ্যালাউন্সেস, ঠিক আছে। সবার প্রথম হচ্ছে সেকশন, কত নম্বর ধারায় এই কথাটা বলা আছে সবার প্রথম পড়তে হবে। বাড়িতে ঢুকে নিবি এটা, এখানেই বোঝাচ্ছি। হাউস রেন্ট অ্যালাউন্সেস কত নম্বর ধারায় বলা আছে, এই সেকশনটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। সেকশন 10 সাবসেকশন 13 এতে বলা আছে। তাহলে কি বললাম? হাউস রেন্ট অ্যালাউন্সেস কোন সেকশনে বলা আছে, কত নম্বর ধারায় বলা আছে? সেকশন 10 সাবসেকশন 13 মুখস্থ করতে হবে, বারবার করে বলছি মুখস্থ করতে হবে সেকশন। আন্ডার সেকশন 10 সাবসেকশন 13 এতে হাউস রেন্ট অ্যালাউন্সের কথা বলা আছে। এবার শোন, রুল 2 এটাও পড়ে নিবি। তাহলে কি বললাম? হাউস রেন্ট অ্যালাউন্সেস কত নম্বর ধারায় বলা আছে? আন্ডার সেকশন 10 সাবসেকশন 13 এর রুল 4। প্রশ্ন হলো হাউস রেন্ট অ্যালাউন্সেস জিনিসটা কি, ঠিক আছে তো। আজকে ধর আমি ধর কলকাতায় থাকি, ঠিক আছে, কলকাতায় থাকি, কিন্তু জবটা পেয়েছি ধর কোথায়? মুম্বাই। ভালো করে গল্পটা বুঝবি। আমি কলকাতায় থাকি কিন্তু জব পেয়েছি কোথায়? মুম্বাইতে। তাহলে কি হবে? মুম্বাইতে থাকতে হবে আমাকে। আমি কলকাতায় জব পেয়েছি, আমি আমি সরি কলকাতায় আমি থাকি, আমি জব পেয়েছি মুম্বাইতে। তাহলে আমাকে মুম্বাই থাকতে হবে। আমি কলকাতায় থাকি, আমি মুম্বাইতে জব করবো কি করে? করতে পারবো না। মুম্বাই একটা বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, ওখানে আমি চাকরিটা লেগে গেছে, ঠিক আছে, মুম্বাইতে চাকরিটা লেগেছে। তাহলে তো মুম্বাইতে কি থাকতে হবে? তো মুম্বাইতে আমার ঘর বাড়ি নেই। ঠিক আছে, এবং এই কথাটা মালিককে বললাম যে আমার তো ঘর বাড়ি নেই, আমি এখানে কাজ করবো কি করে? তখন মালিককে বললো তুমি এখানে আসো, এসে ঘর ঘর বাড়ি নেই, তুমি কাজ করো এখানে, ঘর ভাড়া করে নাও, লোকালে অফিসের কাছাকাছি একটু ঘর ভাড়া করে নাও, তার জন্য তোমাকে আমি টাকা দেবো। বাড়ির বুঝলি? তার জন্য আমি তোমাকে টাকা দেবো, বাড়ি ভাড়া না, আমি বলবো, সব বলবো, একটা একটা করে বুঝতে হবে। আমি তোমাকে টাকা দেবো। ধর টাকা দেবো মানে কি, আমি তোমাকে একটা অ্যালাউন্স দেবো, এটা বলতে পারি, আমি তোমাকে একটা অ্যালাউন্স দেবো। যে কি অ্যালাউন্স? এই অ্যালাউন্সটার নাম হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্সেস, ঘর ভাড়ার ভাতা, ঠিক আছে তো। এবার ধর ওখানে ধর ঘর ভাড়া করে দেখলো যে ওখানে ঘর ভাড়া 15,000 টাকা করে। ও যেটা বললো ঘর ভাড়া দেবে, ভালো করে বলি, ওখানকার ঘর ভাড়া তার 15,000 টাকা করে। 15,000 টাকা দেবে না, মালিক একটা ঠিক করে দেবে একটা টাকা, ঠিক আছে। তার বললো আমি তোমাকে 6,000 টাকা করে দেবো প্রতি মাসে, বুঝতে পারলি তো? বাকি টাকা তোমাকে করতে হবে, মানে এমন না যে ঘর ভাড়াই দেবে, মানে ও একটা অ্যালাউন্সেস দেবে, ও যেরকম লেভেলের কাজ করে সেই লেভেলের ওর মতন এমপ্লয়ি কত টাকা ভাড়া হওয়া উচিত, কত টাকা এইচআর পাওয়ার উচিত সেটা দেবে, ঠিক আছে তো। মানে এরকম না যে ভাড়া দেবে। ওটা বুঝতে পারলি তো? মাথায় রাখতে হবে, এটা বলেছে, এটা কি বললাম? তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝতে পারলাম, ঠিক আছে তো। এখানে এখানে একটা পয়েন্ট বললাম, কন্ডিশনটা বোঝা গেল কি বললাম? আচ্ছা এখন ধর এরকম উদাহরণ যদি হয়,
স্যার যদি এরকম উদাহরণ হয়, ধরুন আমি কলকাতা শহরে থাকি, এটা হয়, এটা হওয়ার কিছু না। আমি কলকাতা শহরেই থাকি। ভালো করে বুঝবি কিন্তু। আমি কলকাতা শহরেই থাকি। ধর আমি দমদমে থাকছি। কিন্তু আমি চাকরি পেয়েছি কোথায়? ধর স্প্যারাটে চাকরি পেয়েছি। স্প্যারাটে একটা কোনো কোম্পানি চাকরি পেয়েছি। তাহলে তো নিশ্চয়ই আমার ঘর ভাড়া করে থাকার দরকার নেই। আমি তো বাড়ি থেকেই যাতায়াত করতে পারবো। সে এরকম কেসে অ্যালাউন্স পেতে পারে? এইচআরএ পেতে পারে? পেতে পারে। পেতে পারে। কি বললাম বুঝতে পারলি তো? এমন নয় যে আমার দূরে, দূরে বাড়ি হলে তো দিতেই হবে। কিন্তু আমার কাছাকাছি বাড়ি, ধর আমি যেটা বারবার বলছি, ধর আমি জবটা পেয়েছি ধর চাঁদনী বা স্প্যারাটে ধর জবটা পেয়েছি। কোনো একটা কোম্পানিতে স্প্যারাটে আমি জবটা পেয়েছি। কিন্তু আমার বাড়ি তো দমদমে। ঠিক আছে তো? তো এরকম কেসে আমার তো ঘর ভাড়া করে থাকার দরকার নেই। আমি তো বাড়ি থেকেই যাতায়াত করতে পারবো। ঠিক আছে তো? ঘর ভাড়া করে থাকার দরকার নেই। তো এই কেসে আমাকে অ্যালাউন্স দেবে? হ্যাঁ, দেবে। দিতে পারে। দিতে পারে, এই কেসেও অ্যালাউন্স দিতে পারে। অ্যালাউন্স সবাই পেতে পারে। তোমার যদি সার্ভিস লেটারে লেখা থাকে, সার্ভিস রুল, সার্ভিস বুক হয় না? ওর মধ্যে যদি লেখা থাকে তোমাকে এইচআরএ কোম্পানি থেকে দেবে তো দেবেই। তুমি নিজের বাড়িতে থাকো, নিজের বাড়ি থেকে অফিস যাতায়াত করো বা ভাড়া বাড়িতে যাতায়াত করো, দেবেই। বললাম বুঝতে পারলি তো? তো এটাও একটা মাথার মধ্যে রাখতে হবে যে আ নিজের বাড়ি থেকে যদি আমি যাতায়াত করি তাহলে কি এইচআরএ পেতে পারি? হ্যাঁ, পেতে পারি। নিজের বাড়িতে থাকলেও এইচআরএ পাওয়া যায়। এবার প্রশ্ন হলো এক্সেমশন মানে ছাড়। ছাড় কখন পাওয়া যায়? ছাড় যদি ভাড়া বাড়িতে থাকো তাহলেই ছাড় পাওয়া যায়। ভাড়া বাড়িতে থাকলে ছাড় পাওয়া যায়, নিজের বাড়িতে থাকলে ছাড় পাওয়া যায় না। এটা হচ্ছে আমি তোকে একটা ইন্ট্রোডাকশন পার্ট বলে দিলাম। এবার তুই লেখাগুলো পড়তে বুঝতে সুবিধা হবে। কি লেখা আছে? বলছে এইচআরএ ইস গিভেন বাই দ্য এমপ্লয়ার। তাহলে কি বুঝতে পারলি? এইচআরএ এই হাউস রেন্ট অ্যালাউন্স এর টাকাটা কে দেয়? মানে এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স এই টাকাটা কে দেয়? মালিক দেয়। কে দেয়? মালিক দেয়। মালিক। এমপ্লয়ার মানে মালিক। মালিক দেয়। কাকে দেয়? এমপ্লয়িকে দেয়। মানে মালিক কর্মচারীকে দেয়। বাংলায় যদি পাতি কথায় যদি বলি এইচআর টাকাটা কে দেয়? স্যার মালিক দেয় কর্মচারীকে। ইংলিশে বললে এইচআর ইজ গিভেন বাই এমপ্লয়ার টু এমপ্লয়ি। এমপ্লয়ার দেবে এমপ্লয়িকে। আগে এগুলো কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ফর রিডিউসিং দ্য বার্ডেন অফ রেন্ট। কি লিখেছে লাইনটার মানে? ফর রিডিউসিং বার্ডেন অফ রেন্ট। সাপোজ ধর আমি বোম্বের মতন শহরে আমি দেখেছি ওখানে ঘর ভাড়া ১৫,০০০ টাকা করে লাগছে। ঠিক আছে তো? ১৫,০০০ টাকা করে ঘর ভাড়া লাগছে। মালিক কি ১৫,০০০ টাকাই দেবে? না, এরকম কোনো কথা নেই। হয়তো এবার দেখ তোর যদি সার্ভিস রুলে লেখা থাকে ১৫,০০০ টাকা করে দেবে তাহলে ১৫,০০০ টাকা দিতে পারে। তাহলে ১৫,০০০ টাকা দিতে পারে। মানে এরকম কোনো ফিক্স নেই বা তোকে ওটা ১৬ টাকারও হতে পারে। তোর অ্যালাউন্সেস তোর কোম্পানি থেকে ১৭ বা ১৮,০০০ টাকাও দিতে পারে। আমার কথাটা বুঝছিস? সেটা ডিপেন্ড করে, এমন নেই যে ১৫,০০০ টাকাই দেবে বা ১৫,০০০ টাকাও দিতে পারে। ডিপেন্ড করে তুই যেখানে চাকরি করছিস তোর মানে তোর হিসাবে কত হওয়া উচিত এই ৳১,০০০ সেটা দেবে। ঠিক আছে? তো এখানে বলছে কি সাপোজ ধর তুই যেখানে বোম্বেতে একটা ঘর ভাড়া করিস ৳১৫,০০০ তোকে কোম্পানি থেকে মালিক বলছে আমি তোমাকে ৳৮,০০০ করে দেবো। তাহলে তোর বোঝাটা কিছুটা কমলো। যদি ৳৮,০০০ না দিত তোকে দিতে হতো কত? তোকে নিজেকেই ৳১৫,০০০ দিতে হতো। তাহলে মালিক যেই ৳৮,০০০ দিল তোর বোঝাটা একটু কমলো, হ্যাঁ কি না? এখানে তাই লিখেছে। ফর রিডিউসিং দ্য বার্ডেন অফ রেন্ট। বার্ডেন মানে বুঝিস তো? বোঝা। কিসের বোঝা? রেন্টের বোঝাটা রিডিউস হয়ে গেল, কমে গেল। বোঝা গেল ১ম লাইনটার পয়েন্টটা পড়ে বুঝতে পারলি তো? এইচআরএ ইজ এক্সেম্পট আপ টু মিনিমাম অফ ফলোইংস। মানে এইচআরএর যে এক্সেম্পশন পাওয়া যাবে ৩ টে পয়েন্ট মুখস্থ তো করতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে তো? নাহলে তুই পরীক্ষায় কি অঙ্ক নামাতে পারবি না। কিন্তু দেখ কোনটা মুখস্থ করা জরুরি এইটা তো মুখস্থ করতে হবে ৩ টে পয়েন্ট। এই ৩ টে পয়েন্ট আমি অঙ্ক করতে গিয়ে খাতায় লিখব, বুঝতে পারবি। ৩ টে পয়েন্ট কি, কি? তোকে তোর মালিক কত টাকা এইচআরএ দেবে? তোর মালিক তোকে কত টাকা এইচআরএ দেবে এটা ১ নম্বরে লেখা আছে। ২ নম্বর লেখা আছে রেন্ট পেড থেকে 10% অফ সেলারি 10%ই হবে। পরীক্ষায় কোনদিন বলে দেবে না। তোকে মুখস্থ রাখতে হবে। রেন্ট পেড মানে তুই যেই বাড়িতে ভাড়া থাকছিস সেই বাড়ি ভাড়া দিবি তো? এটা সব অঙ্কের জন্য। সব অঙ্কের জন্য। ঠিক আছে? রেন্ট পেড মাইনাস 10% অফ সব অঙ্ক মানে সব এইচআর এর অঙ্কের জন্য। রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। লাস্ট কি বলেছে? কখনো, কখনো 40% হবে, কখনো, কখনো 50%। লিখেছে 40% অর 50%। দেখ এবার প্রশ্ন হলো স্যার 40% কাদের জন্য 50% কাদের জন্য? সিম্পল ব্যাপার। আমাদের মেট্রো সিটি ট্যাক্স করতে গেলে মেট্রো সিটি বলে একটা টার্ম থাকবে, বারবার আসবে মেট্রো সিটি। মেট্রো সিটি মানে যেখানে মেট্রো চলে তাকে মেট্রো সিটি বলে না। তাহলে যেরকম যদি এখন যদি স্যার মেট্রো তো অনেক জায়গায় চলে। তো সব শহরকে মেট্রো শহর বলে না। দেখ এখন ব্যাঙ্গালোরে মেট্রো চালু আছে। ওটাও তো মেট্রো সিটি? না, ওই মেট্রো সিটি আমাদের ট্যাক্স, ইনকাম ট্যাক্সের পারপাসে ৪ খানা শহরকে মেট্রো শহর বলা হয়। ঠিক আছে তো? যেখানে প্রচুর সুযোগ সুবিধা, প্রচুর জনসংখ্যা,
ঠিক আছে? তাকে মেট্রো শহর বলা হয়। যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই ৪ টে শহরকে মেট্রো শহর বলে। বাইরে কোনো মেট্রো শহর নেই। ঠিক আছে তো? ইনকাম ট্যাক্সের পারপাসে। ঠিক আছে? তো মেট্রো শহর কি বললাম? মানে এমন করে ভাববি না মেট্রো চলে মানে মেট্রো শহর ওইটার কথা বলা হচ্ছে না। ঠিক আছে তো? মেট্রো সিটি মানে যেখানে সমস্ত সুযোগ সুবিধা আছে। ঠিক আছে তো? এবং জনসংখ্যা অনেক। ঠিক আছে? তাকে মেট্রো শহর বলে। যেমন উদাহরণ কি বললাম? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই মুখস্থ রাখতে হবে। মেট্রো শহর হলে 50%, আর মেট্রো শহর না হলে 40%। দেখ নিচে লিখেছি, দেখ লেখা আছে। মেট্রো শহর হলে কি আছে? কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই কত পার্সেন্ট? 50%। আর অন্য শহর হলে 40%। ঠিক আছে? নোট, এই নোট তোকে পড়ে রাখতে হবে, অঙ্ক করতে গেলে খুব কাজে লাগবে। বলছে দিস এক্সামশন ইজ অ্যালাউড, রেন্ট ইজ পেড বাই দ্য এমপ্লয়ি। বলছে এই এক্সামশন তুমি কখন পাবে? যদি তুমি রেন্ট পে করো। আর রেন্ট তুই কখন পে করবি? ভাড়া বাড়িতে থাকলে। তার মানে কি বুঝলে আলটিমেটলি কি বুঝলে? ও স্যার, এই এক্সামশন তখনই পাবো যদি ভাড়া বাড়িতে থাকি। স্যার নিজের বাড়িতে থাকলে পাবো না? না, নিজের বাড়িতে থাকলে এক্সামশন পাবি। ঠিক আছে তো? যে 2 নম্বর মিনিং অফ স্যালারি। যেমন তার সাপোজ আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস জব করতো, এই 4 টাকা পেতো, বুঝতে পারলি তো? কিন্তু যাতায়াত করতো বাড়ি থেকেই, বাড়ি থেকেই যাতায়াত করতো, এই 4 টাকা পেতো। ঠিক আছে? গভর্নমেন্ট সার্ভিসেও এইচআর পায়, এইচআর সবাই পায়, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সবাই পায়। তো এই 4 টাকা পেতো কোম্পানি থেকে, মানে অফিস থেকে, গভর্নমেন্টের কাছ থেকে এই 4 টাকা পেতো। কিন্তু নিজের বাড়িতে যাতায়াত করতো তো, এক্সামশন ছিল না। ঠিক আছে তো? এটাই আমি বলতে চাইছি। তো এরকম কোনো ব্যাপার নেই যে ভাড়া বাড়িতে থাকলেই তোর এক্সামশন পাবে, এরকম কোনো ব্যাপার নেই। এইচআরে সবাই পেতে পারে। সে তুমি ভাড়া বাড়িতে থাকো বা নিজের বাড়িতে থাকো। এখন বলি স্যার, ধরুন আমার বাবা চাকরি করে না, আমার বাবা এইচআরে পাবে? আরে এইচআরে কারা পাবে? চাকরি তো করতে হবে। চাকরি তো করতে হবে এইচআরে পেতে গেলে। আচ্ছা। ২ নম্বর পয়েন্ট বলছে মিনিং অফ স্যালারি। স্যালারি বলতে কি হয়? ডিউ বেসিস ফর রেলেভেন্ট পিরিয়ড। ঠিক আছে? ডিউ বেসিস তো অঙ্ক করতে বুঝবি, এমন কোনো ব্যাপার না। বলছে এখানে ডিউ বেসিস হতে হবে, অর্থাৎ কোনো অ্যাডভান্স কোনো এরিয়ার নেওয়া যাবে না। আর কিছু লেখা আছে এখানে পয়েন্ট? হ্যাঁ, আরো তো পয়েন্ট লেখা আছে। রেলিভেন্ট পিরিয়ড, এখানে উপরে লেখা ছিল না? স্যালারি, স্যালারি, স্যালারি বারবার লেখা ছিল না? স্যালারি, স্যালারি, স্যালারি। এখানে স্যালারি বলতে কি বোঝানো হয়েছে? এখানে স্যালারি বলতে কি বোঝানো হয়েছে? স্যালারি বলতে কিচ্ছু না। বেসিক, ডিএ আর কমিশন অন সেলস, এগুলো কিচ্ছু না। লেখা আছে। স্যালারি বলতে কি লেখা আছে? বেসিক, ডিএ। আচ্ছা, ডিএ এর ব্র্যাকেটে আবার একটা কথা লেখা আছে। বলছে অনলি ফর্মিং পার্ট। ফর্মিং পার্ট বা স্যালারি ফর্মিং পার্ট, কিছু এরকম কোনো ব্যাপার নেই। কোশ্চেনে লিখে দেবে। ডিএ এর ব্র্যাকেটে লিখে দেবে। ফর্মিং কি ফর্মিং নয়, লিখে দেবে। কোনো চিন্তা করতে হবে না। এখন তুই অত ভাবতে যাস না ফর্মিং মানে কি, নট ফর্মিং, ও লিখে দেবে তোর পরীক্ষার কোশ্চেনে। ও তোর পরীক্ষার কোশ্চেনে লিখে দেবে ডিএ এর ব্র্যাকেটে ফর্মিং। কখনো ওকে লিখে দেবে নট ফর্মিং। ফর্মিং হলে নেবো, নট ফর্মিং হলে নেবো না। কিচ্ছু নেই, একদম লিখে দেবে। আর কমিশন অন সেল, যত টাকা সেল থাকবে না, কিন্তু এই অঙ্ক বলেছে, পড়লি না? 15 লাখ টাকা দেখ বলেছে, কমিশন অন সেল বলে তাহলে মোটামুটি মোটামুটি মানে এবার দেখ, সে পরীক্ষায় অঙ্কটা করবো কি করে দেখ। তো তোকে তো এইচআরে বের করতে বলেছে, লেখ, পরে লেখ, খাতা খোল, 11 নম্বর অঙ্ক লেখ। কি লিখবি? লেখ কম্পিউটেশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্সেস। কম্পিউটেশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্সেস। অফ মিস্টার বরুণ দাস। ঠিক আছে? অফ মিস্টার বরুণ দাস, কমা দিয়ে লিখবি আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে? আসলে লেখা দেখতে অসুবিধা হলে দেখ, দেখ ওইখানে লেখাই আছে, এইটা এখানে লিখেছি। ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত? 2024-25। রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার কত? প্রিভিয়াস ইয়ার কত? 23-24।
শুরু বই কই বের কর। টুকে নে এটা। প্রতিটা অঙ্গে না টুকতে হবে এটা। দেখে যেটা বললাম এটাকে সুন্দর করে টুকে নে। তোর বই কোনটা ভাই? আমার বই তোর কাছে আচ্ছা, নিষেধটা কি বই আছে? এর উপরেরটা হ্যাঁ, হ্যাঁ, এই একদম উপরেরটা দেখ, তবে নিচেরটা বললি কেন? আরে টোক টোক না এইদিক টোক করলি টোক। কেন? তাড়াতাড়ি টোক, তাড়াতাড়ি টোক। তাহলে বলিস। হ্যাঁ, হয়েছে টোকা? না হয়ে গেছে। এই দেখ, এবার দাগ কাটবো। রুপিসের দুটো ঘর কর। ঠিক আছে? রুপিসের দুটো ঘর করবি, হ্যাঁ? ছোট্ট, বেশি বড় হবে না, এইটুকু। দুটোর মধ্যে রুপিসের দুটো ঘর। এখানে লিখবো পার্টিকুলার্স, রুপিস, রুপিস। হয়ে গেল? প্রথমে কি লিখবো? প্রথমে কি লিখবো জানিস? প্রথমে লিখবো হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড। মানে কোম্পানি থেকে কত টাকা হাউস রেন্ট অ্যালাউন্সেস পাওয়া গেছে। চলে গেছে। প্রথমে লিখবো হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড। এবার কোশ্চেন পড়ে দেখ, হাউস রেন্ট অ্যালাউন্সেস কত টাকা বলেছে। কোশ্চেনে বলে দিয়েছিল, দেখ কত টাকা করে হাউস রেন্ট দেবে। দেখ, এই যে এখানে বলে দিয়েছিল কোম্পানি থেকে তোকে হাউস রেন্ট দেবে ২,০০০ টাকা করে প্রতি মাসে, ২,০০০ টাকা করে প্রতি মাসে। আর অঙ্ক তো বছরের হয়, স্যালারি তো বছরের হয়। তাহলে কি লিখবো? ২,০০০ ইন্টু ১২, ২৪,০০০ টাকা। লাস্টের ঘরে লিখবো, লাস্টের ঘরে লিখবো, হ্যাঁ, ২৪,০০০ টাকা। ২,০০০ ইন্টু ১২, ২৪,০০০ টাকা। লাস্টের ঘরে লিখবো, লিখেছিস? ঠিক আছে? আচ্ছা, এবার এর থেকে লিখবো লেস, নিচে লিখবো লেস। লেস মানে মাইনাস ব্র্যাকেটে লিখলাম লেস, এটাও লেস বলে। লেস কি লিখবো? এক্সেমশন। কি লিখবো? এক্সেমশন। লেস দিয়ে লিখবো এক্সেমশন। বানানটা ঠিক রাখবি। EXEMPTION, এক্সেমশন। আন্ডার সেকশন, সেকশন তো পড়ালাম এবার তো, না এইচআরএ করার সময় ওই সেকশনটাই লিখবো। আন্ডার সেকশন 10, সাবসেকশন 13 এ এই সেকশনটা লিখবো। আন্ডার সেকশন 10, সাবসেকশন 13 এ উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট। এই লিস্ট মানে কিন্তু LEAST, লিস্ট। উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস। ঠিক আছে? প্রথমে লিখবো কি? প্রথমে লিখবো এই যে প্রথমে লিখবো কি জানিস? আমি কি বলেছিলাম ৩ টে পয়েন্ট লিখতে হয়। ৩ টে পয়েন্টের ভিতরে ৩ টে পয়েন্টের মধ্যে আমি লিখছি। যে প্রথমে ১টা পয়েন্ট, ২টো পয়েন্ট, ৩টে পয়েন্ট, ব্যাস হয়ে যাবে। একটা পয়েন্ট লিখবো হাউস রেন্ট অ্যালাউন্সেস, হাউস রেন্ট অ্যালাউন্সেস। কত ছিল হাউস রেন্ট অ্যালাউন্সেস? অলরেডি তো বের করেই দিয়েছি, ২৪,০০০ টাকা, তাই না? হাউস রেন্ট কত বের করেছিলাম বল? ২৪,০০০ টাকা। ওই ২৪,০০০ টাকা প্রথম ঘরে বসিয়ে দেবো, হয়ে গেল। হাউস রেন্ট ২৪,০০০ টাকা। এ কি লিখেছে? হুইল কি? লিস্ট, LEST, লিস্ট। ঠিক আছে? হুম।
বোঝা গেল প্রথম পয়েন্টটা? বুঝতে পারলি তো? তারপরে লিখো। এটা কিন্তু পড়তে হবে না, এটা তো আমি লিখে দিচ্ছি না। এটা আমরা জানা আছে লিখে দিচ্ছি। এটা তো পড়তে হবে এটা, হ্যাঁ? এটা কি লিখেছেন? লিস্ট। এরপরে লিখবো রেন্ট পেড। লিখবো রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। এটা রুল কিন্তু, হ্যাঁ? রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। লিখে পড়ে রাখতে হবে তোকে। কি লিখলাম? রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। তাহলে এবার দেখ কোশ্চেনের রেন্ট পেড কত বলেছে দেখ। ঠিক আছে তো? বলছে এখানে বলেছিল লাস্ট লাইনটা পড়ছি। হি লিভস, বলছে হি লিভস ইন আ রেন্টেড হাউস। সে ভাড়া থাকে কোথায়? ভাড়া বাড়ি। ভাড়া বাড়িতে থাকে। কোথায় ভাড়া বাড়িটা কোথায় নিয়েছে? কলকাতা শহরে। ঠিক আছে তো? কলকাতা শহরে ভাড়া বাড়িটা নিয়েছে। ঠিক আছে তো? আচ্ছা, এবং কত টাকা করে ভাড়া দেয় প্রতি মাসে? ৩,০০০ টাকা করে। তাই তো? রেন্ট কত টাকা করে পে করে? ৩,০০০ টাকা করে। তাহলে রেন্ট পেড কত লিখবো এখানে? ৩,০০০ ইন্টু ১২। নিচে লেখ, নিচের লাইনে দেখ আমি কিভাবে করছি দেখিস তো? ঠিক রেন্ট পেডের নিচের লাইনে লিখছি। ৩,০০০ ইন্টু ১২ এটা হচ্ছে রেন্ট পেড। ঠিক আছে তো? মাইনাস 10% অফ স্যালারি। তাহলে স্যালারি তো জানি না, স্যালারি বের করবো। মোটামুটি অঙ্কটা করতে এইটুকুর মধ্যে নেমে যাবে। বুঝতে পারলি কতটা নেমে যাবে? কারণ নিচে ওয়ার্কিংস করবো। ওয়ার্কিংস এর নাম লিখবো কি বলতো? স্যালারি। ঠিক আছে তো? স্যালারি লিখবি স্যালারি। স্যালারি কি করে? স্যালারি কি আসে স্যালারির মধ্যে? এই দেখ, লিখবো বেসিক আসে, ডিএ আসে। কিছুক্ষণ আগেই করালাম, বললাম রুলটা। বেসিক, ডিএ আর কমিশন আসে। কি আসবে? বেসিক, ডিএ আর কমিশন আসবে। তাহলে দেখ বেসিক কত বলেছিল অঙ্কে? কোশ্চেন তো তোকে পড়তে হবে সুন্দর করে। এই দেখ বলছে হিজ মান্থলি স্যালারি ১০,০০০ টাকা করে। তাহলে বেসিক স্যালারি ১০,০০০ টাকা করে। ১০,০০০ টাকা করে যদি হয়, আর আমরা তো স্যালারি তো বছরে করি, তাহলে ১২ মাসে কত হবে? ১০,০০০ ইন্টু ১২ বেসিক। ঠিক আছে? ডিএ করতে থাক, আমি বুঝবো না কিন্তু, আমি পরের অঙ্কে চলে যাবো। আমি পরের অঙ্কে চলে সময় নেই অত। ঠিক আছে তো? ডিএ, ঠিক আছে? বেসিক স্যালারি কত লিখলি? ১০,০০০ ইন্টু ১২। বেসিক হবে কত? ১০,০০০ ইন্টু ১২। ওটাতে ব্র্যাকেটে রাখ বেসিকটা, ব্র্যাকেটে রাখবি বেসিক। ঠিক আছে তো? ডিএ, ডিএ কত বলেছে ডিএ? এখানে দেখ ডিএ বলেছে ডিয়ারনেস অ্যালাউন্সেস বলেছে কত? ৫,০০০ টাকা করে প্রতি মাসে। কি বলেছে? ৫,০০০ টাকা করে প্রতি মাসে। আমি বলেছিলাম যখন নোট পড়ছিলাম বললাম ফর্মিং বা নট ফর্মিং বলতে পারে তো? এখানে কোশ্চেনে কিছুই বলে দেয়নি। ফর্মিং হবে নাকি নট ফর্মিং হবে। তার মানে যদি কোশ্চেনে কিছু বলে না দেয় সেক্ষেত্রে তোমাকে মনে করতে হবে এটা ফর্মিং আছে। ঠিক আছে? যদি কোশ্চেনে কিছু বলে না দেয় সেক্ষেত্রে তোমাকে মনে করতে হয় ফর্মিং আছে। কি বললাম বোঝা গেল তো? এখানে কোশ্চেনে কিছু বলেনি। কি হয়েছে তোর? কিছু না। তো আমাকে কোশ্চেনে কিছু বলেনি এটা ফর্মিং হবে না নট ফর্মিং হবে। তাহলে আমরা ধরে নিলাম এটা ফর্মিংই আছে। তাহলে টিএ কত হবে? ৫,০০০ টাকা করে প্রতি মাসে, মানে ৫,০০০ ইন্টু ১২। ঠিক আছে? তো লিখে দিলাম। লাস্ট হচ্ছে কমিশন। লাস্ট হচ্ছে কমিশন। কমিশন কত বলেছে এখানে? কমিশন, কমিশন বলছে 1%। কমিশন বলছে 1% অফ টার্নওভার। ঠিক আছে? টার্নওভারের 1%। আর টার্নওভার কত ছিল দেখ? ১৫,০০,০০০ টাকা ছিল। তাই তো? ১৫,০০,০০০ এর 1%। কমিশন হবে ১৫,০০,০০০ এর 1%। ১০,০০০ ইন্টু ১২ করলে হয় ১,২০,০০০। ৫,০০০ ইন্টু ১২ করলে হয় ৬০,০০০। ১৫,০০,০০০ এর 1% মনে হয় ১৫,০০০ টাকা হয়। ১৫,০০০। ১,২০,০০০ আর ৬০, ১,৮০,০০০, ১,৮০,০০০ আর ১৫, ১,৯৫,০০০। তাহলে স্যালারি কত বেরোলো? ১,৯৫,০০০ টাকা স্যালারি বেরিয়ে গেল। ঠিক আছে? এবার হয়ে গেল ১,৯৫,০০০ বেরিয়েছে। বেরিয়েছে ১,৯৫,০০০। মেন অঙ্কে চলে আয়। এই 10% অফ স্যালারি। স্যালারি তো ১,৯৫,০০০ বেরোলো, তার 10%। তাহলে এখানে কি লিখবো? ১,৯৫,০০০ এর উপর 10%। ঠিক আছে? নেক্সট লাইনটা এখানেই করবো। ৩,০০০ এর সঙ্গে ১২ গুণ করলে হয় ৩৬,০০০। মাইনাস ১,৯৫,০০০ 10% করলে কত হয়? জাস্ট একটা শূন্য কাটবে। ১৯,৫০০ বসবে। এবার ৩৬,০০০ থেকে যদি ১৯,৫০০ বাদ দিই তাহলে কত হচ্ছে? ১৬,৫০০। করে দেখ একটু, দেখতে পারিস? ১৬,৫০০ই। নেক্সট পয়েন্ট, লাস্ট আর কি।
কোন শহরে ভাড়া বাড়ি মানে আমি তো ভাড়া থাকছি। আমি যেখানে ভাড়া থাকছি সেই শহরটার নাম কি? কোন শহরে ভাড়া থাকছি? কলকাতা। কলকাতা শহরে। কলকাতা। তাই কলকাতা মেট্রো শহরের মধ্যে পড়ে। সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি 50% অফ স্যালারি। ফিফটি পার্সেন্ট অফ স্যালারি। স্যালারি কত ছিল আমাদের? 1,95,000 ছিল। আর 50% করবো। স্যার ওই সাইডে যেটা দেওয়া হচ্ছে ওটা কি মাইনাস নাকি জাস্ট ওটা এটা না, এটা মাইনাস না, এটা জাস্ট এটা হাইফেন, এটা হাইফেন। এটা হাইফেন, ঠিক আছে তো? এটা হাইফেন, এটা হাইফেন। আচ্ছা, 1,95,000 50% করবো, কত হচ্ছে? ৯৯,৫০০ টাকা। এটা হচ্ছে ৯৭,৫০০ টাকা, ঠিক আছে তো? এই তিনটের মধ্যে ছোট কোনটা? এই তিনটের মধ্যে, তিনটে মানে বুঝতে পারছিস? তাই আমি মার্ক করে দিচ্ছি। এই যে এইটা, এইটা, এই তিনটে মধ্যে ছোট কোনটা? ১৬,৫০০। বাদ দেবো। ২৪,০০০ থেকে ১৬,৫০০ বাদ দেবো। ৭,৫০০ টাকা। অ্যান্সার হবে কত? ৭,৫০০। একে বলে ট্যাক্সেবল এইচআর। এটাকে বলে ট্যাক্সেবল এইচআরএ। বুঝতে হয়ে গেল? এইচআরে কি শর্টে লিখবো না? না, আমি তো পুরো লিখলাম। আমি বললাম আর কি এইচআরএ ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্সেস। তো শর্টে কেন লিখবি? তোকে পুরোই লিখতে হবে। ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্সেস, ঠিক আছে তো? হয়ে গেল, অঙ্কটা শেষ। তো এরকম অঙ্ক তোর পরীক্ষায় আসতে পারে, তোদের যে সিলেবাসে আছে একদম এরকম অঙ্ক আসতে পারে। এগুলো কিন্তু এইসব অঙ্ক পরীক্ষায় খুব আসে। দেখ, এটা আসলে কত দেবে জানো? ৫ দেবে কিন্তু। ৫ নম্বর দেবে, এইটুকুই ৫। বুঝতে পারলি তো? পুরো ৫ নম্বরের মতন অঙ্ক। হয়ে গেল এত অবধি? হুম। শেষ হয়ে গেল। পরের অঙ্কটা করতে হবে।
12 নম্বর অঙ্কটা কি বলেছে, মিস্টার আর গুপ্তা ইজ অ্যান এমপ্লয়ি অফ সেনকো প্রাইভেট লিমিটেড, ঠিক আছে, সেনকো কোম্পানি চাকরি করে। সাবমিট দ্য ফলোইং পার্টিকুলার অফ হিজ ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। বেসিক স্যালারি বলেছে 6,000 টাকা পার মান্থ, ঠিক আছে তো, জাস্ট কোশ্চেনটা একটু পিডিএফটা দেখে নে, একটা কথা বলেছি, বেসিক স্যালারি তো আগের অঙ্ক বলেছিল বেসিক স্যালারি 10,000 টাকা পার মান্থ, এখানে 6,000 টাকা বলেছে। এবার টিআরএস অ্যালাউন্সটা কি বলেছে, নট ফর্মিং পার্ট অফ স্যালারি, দেখেছি বলে দিয়েছে নট ফর্মিং, আগের অঙ্কে কিছু বলেনি, কিচ্ছু বলেনি, ফর্মিং নাকি নট ফর্মিং কিছু বলেনি, কিন্তু এই অঙ্কে বলে নট ফর্মিং, যেটা বলছিলাম বলে দেবে। কমিশন বলেছে 10% অফ বেসিক স্যালারি, ঠিক আছে, কমিশন বলেছে তোর 10% অফ বেসিক স্যালারি। তারপর বলেছে কি এই জায়গায় নর্মাল অঙ্ক দেখ, পুরো আগের মতন অঙ্ক দিয়েছে। আর এই অঙ্কে না আমি আরো একটা কথা বলে দিচ্ছি, এই অঙ্কে তুই কমিশন নিবি না, জানিস তো, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। স্যার আপনি তো রুলে লেখালেন বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন, আমি কোন কমিশন নিতে বলেছি, এর অঙ্কর কমিশনটা নিয়েছিলাম, এই অঙ্কে কমিশন নেবো না, কেন নেবো না বোঝাচ্ছি শোন। এখানে কমিশন বলেছে বেসিক স্যালারির উপর 10%, এই কমিশন নেওয়া যায় না। কোন কমিশন নিতে হবে, সেলের কমিশন। ও তোকে বলে দেবে যে যে তোর যে এমপ্লয়ির নাম কি আর গুপ্তা, আর গুপ্তার জন্য কোম্পানি এত টাকা সেল হয়েছে, তাহলে তার কমিশন। কি বললাম, আগের অঙ্কটা এটা ছিল, আগের অঙ্কটা কি ছিল, ওই কি নাম ছিল, বরুণ দাসের জন্য কোম্পানি 15 লাখ টাকা সেল হয়, তাই ওকে 1% কমিশন। তাহলে এখানে লিখতে হবে কমিশন অন সেল নিতে হবে, ঠিক আছে, কমিশন অন সেল। তো কমিশন অন বেসিক স্যালারি মানে এটা আসবে না, বুঝা গেল তো। এই জন্য তোকে ইচ্ছা করে এটা কোশ্চেনটা সেট করা হয় যাতে একটু তোরা ভাবতে পারি কমিশন হলে নিয়ে নেবো, না, সব কমিশন নেবো, বোঝা গেল তো, মাথায় রাখতে হবে। এবার কি বলেছে, হাউস অ্যালাউন্স 2,500 টাকা পার মান্থ, বললাম হি লিভস ইন আরামবাগ, কোথায় থাকে, আচ্ছা আরামবাগ, আরামবাগ কি মেট্রো শহরের মধ্যে পড়ে, আরে স্যার কি করে বুঝবো মেট্রো শহর, আরে তো তোকে বলে দিলাম কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই, এর বাইরে কিছু তোকে ভাবতে হবে না যে না এ তো কলকাতার মধ্যেই পড়ে, অত তোকে ভাবতে হবে না, কলকাতায় লেখা থাকবে, কলকাতায় লেখা থাকবে, মুম্বাই লেখা থাকবে, দিল্লি চেন্নাই, 4টে শহর লেখা থাকলে তখনই হয়ে যাবে মেট্রো শহর, আর 4টে শহর লেখা না থাকলে আরামবাগ পড়ে না। এখন তুই ভাবিস না যে স্যার এটা তো কলকাতার মধ্যে পড়ে, অত তোকে ভাবতে হবে না, এখানে ভাবা ভাবি করে না, কলকাতায় পার্টিকুলার বলেই দেবে কলকাতা, ঠিক আছে তো। তাহলে আর তুই না কলকাতায় থাকি বলে ভাবতে পারলি, তাহলে মুম্বাইয়ের একটা অঙ্ক দেখতে কি করে ভাববি ওটা মুম্বাই শহরের মধ্যে পড়ছে কিনা, বুঝলি তো। তো কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই লেখা থাকে মানে মেট্রো শহর, আর যদি 4টে শহর লেখা না থাকে তাহলে কি হলো, এটা আদার্স সিটি, তাহলে এখানে আরামবাগ আদার্স সিটি কত পার্সেন্ট হয়, 40%। এবং ও যেই বাড়িতে ভাড়া নিয়েছে সেখানে 2,000 টাকা করে প্রতি মাসে ভাড়া নিতে হয়। তাহলে বুঝে গেলি অঙ্কটা, এবার নিশ্চয়ই অঙ্কটা ইজি অঙ্ক, সেম অঙ্ক কিছু নেই অঙ্কটা। 12 নম্বর কি লিখবো প্রথমে, কম্পিটিশন অফ দেখ অঙ্ক করবে, আমার জন্য আর করতে হবে না, আমি করে যাচ্ছি, কম্পিটিশন অফ ট্যাক্সেবল, কম্পিটিশন অফ ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ হাউস অ্যালাউন্সেস, taxable amount of house rent allowances of Mr. R. Gupta, কমা দিয়ে লিখবো a resident individual for the assessment year 24-25 relating to the previous year 23-24। এই লেখাটাও কিন্তু মুখস্থ করতে হবে, হ্যাঁ, এই লেখাটা উপরে লেখাটা মুখস্থ করতে হবে, দুটো দাগ হবে, যেটা আগের অঙ্ক করলাম। প্রথম ঘরটায় লিখতে হয় পার্টিকুলার্স, ঠিক আছে, তারপর রুপিস,
যেমন প্রতিটা অঙ্কে যেমন লিখেছিলাম তেমনই লিখবো। প্রথমে লিখবো কি, হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভ, লিখবো হাউস রেন্ট কত টাকা করেছিল এই জায়গায়, 2,500 টাকা করে প্রতি মাসে। তাহলে লিখবো এখানে 2,500 ইন্টু 12, জানিস তো কত হয় 2,500 ইন্টু 12 করলে? 30,000 টাকা। সেকেন্ড ঘরে লিখবো, এই অঙ্কগুলো তুই সেইভাবে মুখস্থ করতে হবে না, কারণ বাড়িতে যখন অঙ্ক করবি 3-4টে অঙ্ক যখন পড়ে করবি, পড়ে মানে বুঝিস তো, পড়ে মুখস্থ করার টেকনিক আছে, মানে পড়ে বিভিন্ন হাউস পড়ে করবি, দেখবি মনে থাকবে, ঠিক আছে? পড়ে করবি, আবার দেখবি 1-2 মাস প্র্যাকটিস করবি না, ভুলে যাবি, আবার পরীক্ষার আগে তোকে আবার রিভাইজ করতে হবে, ঠিক আছে তো? এটাই হবে কিন্তু, এগুলো মনে রাখতে হবে কিন্তু। লেস কি লিখবো, এক্সেমশন, আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A will be list of the following, will be list of the following, ঠিক আছে? আন্ডারলাইন করে পড়ো লেখাটাকে। কি লিখবো প্রথমে, হাউস রেন্ট অ্যালাউন্সেস, কত টাকা ছিল, 30,000 টাকা। প্রথম ঘরে 30,000 টাকাই লিখে দেবো, ঠিক আছে? তারপর কি লিখবো, যেমন লেখা ছিল রেন্ট পেড, লিখবো রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি, ঠিক আছে? এবার রেন্ট মানে 2,000 টাকা করে পেয়েছিল না? হ্যাঁ, 2,000 টাকা করে রেন্ট পেয়েছিল। তুই একবারে 18,000 টাকা, সরি 1 মিনিট, একবারে তুই 24,000 টাকা লিখতে পারিস, বুঝিস তো? তাহলে তো খাটতে হলো না, বুঝিস না? একবারে 24,000 টাকা লিখতেই পারিস। কেন, তুই ভাব, তুই 2,000 টাকা করে ভাড়া দিস প্রতি মাসে, তাহলে বছরে কত ভাড়া দিবি? 24,000 টাকা। 24,000 টাকা লিখতে হবে, মাইনাস, এবার নিচে স্যালারি বের করতে শিখিয়েছি, স্যালারি, তাই না? ক্লাইন ছেড়ে লেখ, ক্লাইনেই হয়ে যাবে অঙ্কটা। স্যালারি বের করার ফর্মুলা কি ছিল, বেসিক প্লাস কি ছিল, ডিএ প্লাস কি ছিল, কমিশন। পুরো লিখছি না, আমাদের যে ফর্মুলা ছিল ফর্মুলাটা পুরো টুকলাম। এবার বেসিক স্যালারি কত করে ছিল বল, 6,000 টাকা করে পার মান্থ ছিল না? হ্যাঁ, তাহলে কত হবে, 6,000 ইন্টু 12। ডিএ কি হলো স্যার, ডিএ নেব না, জিরো লিখলাম। কেন জিরো লিখলাম বুঝেছিস? কেন কোশ্চেনে, বুঝেছিস তো? কোশ্চেন লেখা ছিল নট ফর্মিং পার্ট অফ স্যালারি, নট ফর্মিং পার্ট অফ স্যালারি বললে নিতে নেই, তাই তো বলেছিলাম তো, নোটে লেখা ছিল। আর কমিশন, এই কমিশনটা আসবে, কমিশনটা কার উপর, বেসিক স্যালারির উপর, সেলের উপর বললে নিতাম। এটাও জিরো হয়ে গেল। তাহলে কত হলো, স্যালারি 72,000 টাকা, বুঝতে পারি তো? তাহলে বল 72,000 টাকা 10% করলে কত, একবারে 7,200 বলতে পারি? 72,000 10% করলে 7,200 হয়, বুঝা গেল? এখানে লিখেছিস, বুঝেছিস তো? হ্যাঁ, এই যে তোকে তোকে বুঝতে হবে কোনগুলো, এই ভ্যালু ফিগার গুলো বুঝতে হবে, বুঝতে পারলি তো? লেখা তো একই লেখা, লেখাতে তো কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? 24,000 থেকে 7,200 বাদ দিলে কত হবে, 16,800 টাকা। কত হচ্ছে, 16,800। লাস্ট পয়েন্ট করেও শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপরে কি লিখতে বলেছিলাম ফর্মুলা, 50ও হতে পারে 40ও হতে পারে, কিন্তু এটা কোন শহরে বাড়ি ভাড়া নিয়েছে, আরামবাগ, আরামবাগ মানে 40%, এইগুলো তোকে বুঝে নিতে হবে, সংখ্যা কিছু নেই। 40% অফ স্যালারি, স্যালারি কত ছিল বল, 72,000 টাকা, তার 40% করবো, ক্যালকুলেটারে দেখ। এইখানে 72,000 40% করলে 28,000 টাকা হয়, স্যার 8,800 আসছে। তাহলে 28,800 আসছে, 8,800 তাহলে 28,800 হবে। একবার দেখে নিন না আপনি। হতে পারে, 72 40% করলে 28,800 আছে, তাহলে ঠিকই আছে। তিনটের মধ্যে ছোট কোনটা, 16,800, ঠিক আছে তো? তাহলে বাদ দেবো, 30,000 থেকে 16,800 বাদ দিলে কত হচ্ছে, 13,200 টাকা। এটাকে লিখবো ট্যাক্সেবল, আগের অঙ্কটা কি লিখেছিলাম বল, ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্স, এটাও লিখবো ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্সেস।
তাহলে বোঝা গেল অঙ্কটা পুরো? হুম। Example 30. এবার 13, ঠিক আছে? দুটো অঙ্ক হয়ে গেল। 11 হলো, 12 হলো, 13টা করবো। 11 আর 12 কি বের করতে বলেছিল? হাউস রেন্ট অ্যালাউন্সেস। 13 কিন্তু হাউস রেন্ট বের করতে বলেছে। দেখ 13 নম্বর লাস্ট লাইনটা পড়, লাস্ট লাইন। 13 নম্বর অঙ্কটা যখন করবি লাস্ট লাইনটা পড়, লাস্ট লাইনটা। Medical allowances. দাঁড়া, আমি কি বললাম? লাস্ট লাইনটা পড়তে। লাস্ট লাইন বলেছে কম্পিউট হিজ গ্রস ইনকাম ফ্রম স্যালারি। তাহলে তোকে বের করতে বলেছে স্যালারি বের করতে। ওই প্রথম দিন যেগুলো শেখাচ্ছিলাম, ঠিক আছে? তার মানে এরকম অঙ্কের ক্ষেত্রে রুপিসের দুটো ঘর কর, ঠিক আছে তো? রুপিসের দুটো ঘর কর। হয়ে গেল 13 নম্বর অঙ্ক। দেখ ওপরে লেখার জন্য ভালো করে শুনবি কিন্তু। একটু জায়গা ছিল। ওপরে লেখার জন্য দেখ এতটা জায়গা ছেড়ে দিলাম, জানিস তো? অনেকটা ছাড়তে হবে। না না, যেমন আগের অঙ্ক ওই লেখাটাই লিখবো। আগে যে অঙ্কটা লিখলি, এ দেখ না, আগে যে লেখাটা লিখলি এটা লেখাটা দেখে দেখে লিখবি। ও সেম লেখা আবার এখানে লিখতে হবে। সেম লেখাটা লিখবি দেখে, প্রতিটা অঙ্কে এটাই লেখা হবে। দেখ শুধু একটু লেখাটা একটু চেঞ্জ হবে, পুরো লেখাই হবে। একটু চেঞ্জ হবে কি, আগের অঙ্কটা এইচআর এ বের করতে বলছে, এখানে এইচআর এ করতে বলে কি বের করতে হবে? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। তাই এইচআর এর জায়গায় এখানে কি লিখবি জানিস তো? দেখে নি, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করবো। লিখবো কম্পিটিশন অফ গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কি লিখবো? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। বুঝতে পারলি কি লিখলাম? যেখানে এইচআর লেখা ছিল ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ এইচআর, ট্যাক্সেবল অ্যামাউন্ট অফ এইচআর লিখবো না, কারণ এটা বের করতে পারিনি। বের করতে হবে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। কি লিখলাম?
ক্যালকুলেশন অফ গ্রস ইনকাম ফ্রম স্যালারি অফ মিস্টার, এখানে তো নাম কি ছিল ভদ্রলোকের? মিস্টার ডি কার। মিস্টার ডি কর। মিস্টার ডি কর, তাহলে লিখবো অফ মিস্টার ডি কর। হয়ে গেল? বাকি তো সেম, বাকি আর লিখলাম না, বুঝলি তো কোন জায়গাটা? বাকি তো তোরা চেঞ্জ করে নিবি। অফ মিস্টার ডি কর লেখ অফ মিস্টার ডি কর, কে এ আর কে, আর অফ ডি কর। তারপর যা লেখা ছিল দেখে দেখে টোক, যা লেখা ছিল দেখে দেখে টোক। বাকি তো ঠিক আছে, অঙ্কে চলে আসে। প্রথমে বলছে বেসিক স্যালারি বলে ৭,০০০ টাকা করে প্রতি মাসে। তাহলে লেখ বেসিক স্যালারি ইন্টু ১২ কত হবে? ৮৪,০০০ টাকা। ঠিক আছে তো? নেক্সট কি বলেছে? কমিশন যেমন ছিল তেমন নিয়ে নেবো ৬,০০০ টাকা। কমিশন যেমন ছিল তেমন নিয়ে নেবো ৬,০০০ টাকা। নেক্সট ডিয়ারনেস অ্যালাউন্সেস বলেছিল 100% অফ বেসিক স্যালারি। 100% অফ বেসিক স্যালারি, বেসিক স্যালারি কত ছিল? ৮৪,০০০ টাকা, তার 100% কত হবে? ৮৪,০০০ টাকা। কর আরম্ভ কর, কোনো অসুবিধা নেই, কর। লাইন পর, একটা একটা করে লাইন পর, ওখানে দেখ সুন্দর করে পড়। বেসিক স্যালারি ছিল ৭,০০০ টাকা করে প্রতি মাসে, ৭,০০০ ইন্টু ১২ হলো। তারপর কি লেখা ছিল বল? কমিশন, কমিশন যা লেখা ছিল দেখে দেখে বসিয়ে দে, অসুবিধা কোথায়? কমিশন যা লেখা ছিল দেখে দেখে বসিয়ে দে। কত ছিল দেখ, কোশ্চেন পড়। ৬,০০০, এখানে আর কোনো পার মান্থ বলবে না, একবারে বলেছে কমিশন ৬,০০০ টাকা। লিখে দে কমিশন ৬,০০০ টাকা। তোদের ক্যালকুলেটর দেয়নি তো? শুনে নে, তোদের ক্যালকুলেটর দেবে না তো? তুই টাকাগুলো যখন লিখবি না, মানে এমন ভাবে লিখবি যেন তোর যোগ করতে সুবিধা হয়, বুঝলি কি বললাম? ছোটবেলায় যোগ করতি না একবারে, হ্যাঁ। তাহলে একবারে যোগ করা যাবে, বুঝলি? এটাও মাথায় রাখবি, বুঝলি? ওই টেকনিকটা দেখবি। আচ্ছা, ডিএ, ডিএ কথা বলেছিল পর, কোশ্চেন পর। কি বলেছিল? 100% অফ বেসিক স্যালারি লেখা ছিল না? তাহলে বেসিক স্যালারি তো ৮৪ বেরিয়েছে। ৮৪ 100% করলে কত হয়? ৮৪ তো হয়, ৮৪,০০০। এটা অব্দি বললাম। তারপর দেখ, তারপর হলে ৪ নম্বর পয়েন্টটা আমি বলবো। ৪ নম্বর পয়েন্টটা এত অব্দি হলে ৪ নম্বর পয়েন্টটা বলবো। হয়ে এসছে, ওটাই চলছে। লেখ ৪ নম্বর পয়েন্টটা বল। ৪ নম্বর পয়েন্টটা পড়বি, হ্যাঁ, ভালো করে পড়বি। কি লেখা ছিল? হাউস রেন্ট অ্যালাউন্স, দেখেছো লেখা ছিল? স্যার আগের অঙ্ক তো ছিল, আগে দুটো অঙ্ক ছিল না? কিন্তু কিন্তু এই অঙ্কটা মনোযোগ সহকারে শুনবি, কি বলছি মনোযোগ সহকারে শুনবি। বলছে ২,০০০ টাকা করে প্রতি মাসে পাচ্ছিস, ঠিক আছে। হি লিভস ইন হিজ ওন হাউস, সে থাকছে কোথায়? নিজের বাড়িতে। কি বলেছিলাম? নিজের বাড়িতে বসবাস করলে কোনো রকমের ছাড় পাওয়া যায় না, বলেছিলাম না? স্যার আগের দুটো অঙ্ক ছাড় দিয়েছিলাম, আগের দুটো অঙ্ক ছাড় দিয়েছিলাম, কেন দিয়েছিলাম? ভাড়া বাড়িতে ছিল। তাহলে এখানে কি হচ্ছে? নিজের বাড়িতে থাকছে। তাহলে লেখ, কি লিখবি জানিস সেক্ষেত্রে? দেখ এখানে লিখবি, এখানে লেখ হাউস রেন্ট অ্যালাউন্স। কি লিখবি? হাউস রেন্ট অ্যালাউন্স কত টাকা করে ছিল? ২,০০০। লেখ আমার সঙ্গে, লেখ স্যার এখানে হ্যাঁ, এখানে একটা পয়েন্ট রয়েছে। ৮৪ হবে না? ৮৪,০০০, ৮৪,০০০-এর 100%। আচ্ছা। ৮৪,০০০-এর 100%, ৮৪,০০০ হবে। সেটাই। আচ্ছা, হাউস রেন্ট অ্যালাউন্স কত করে বলেছিল বল? ২,০০০ টাকা করে প্রতি মাসে বলেছিল তো? হ্যাঁ। তাহলে লিখবো ২,০০০ ইন্টু ১২। প্রথম ঘরে লিখবি ২৪,০০০, প্রথম ঘরে, প্রথম ঘরে ২৪,০০০। বুঝতে পারলি কেন হলো? লেখ হাউস রেন্ট অ্যালাউন্স বলে লিখবি, প্রথম ঘরে লিখবি ২,০০০ ইন্টু ১২, ২৪,০০০। লেখ এখানে লিখতে প্রথম ঘরে ২৪,০০০ টাকা লেখ। এবার এর থেকে মাইনাস, মাইনাস দে, মাইনাস, মাইনাস দে। কি লিখবি? এক্সেমশন। মানে এক্সেমশন মানে জানিস তো? ছাড়। এক্সেমশন কি বললাম? ছাড়। আর কিছু লিখতাম না, এক্সেমশন লিখ শুধু। কি লিখবো? নীল। কেন নীল লিখলাম বুঝেছিস তো? হুম। ভাড়া বাড়িতে বসবাস করলে ছাড় পাওয়া যায়, নিজের বাড়িতে বসবাস করলে ছাড় পাওয়া যায় না, নীল হলো। এখানে নীল লিখবো। হ্যাঁ, এই তো যেমন লিখে তেমন লেখ। আমি এতক্ষণ ধরে কি বলছি? ভাড়া নিজের বাড়িতে বসবাস করলে ছাড় পাওয়া যায়, এই জন্য নীল লিখলাম, এই জন্য নীল লিখলাম। করে বাইরের ঘরে ২৪,০০০ করে দেবো। ব্র্যাকেটে দেখিয়ে দে
পরে বুঝতে পারি কেন নীল হলো। লেখ, ব্র্যাকেটে লেখ, হি স্টে ইন হিজ ওন হাউস। তাহলে কি বলতে পারলি? নিজের বাড়িতে বসবাস করলে ছাড় পাওয়া যায় না, তাই লিখলাম নিজের বাড়িতে বসবাস করেছে বলে নীল হলো। তারপর এবার তোকে কিছু থিওরি পড়াবো, হ্যাঁ, তারপর অঙ্কে আসবো। 1 2 3 4 হলো তো, মানে হ্যাঁ ইম্পর্টেন্ট থিওরি গুলো তোকে বললাম এই চারটা খাতায় ঢুকতে, ঠিক আছে তো? আর কি কি খাতায় ঢুকবি আমি বললাম, মানে এগুলো তোকে পড়তে হবে। এই যে, এই দেখ, কত নম্বর পাতা? 3 নম্বর পাতা। 3 নম্বর পাতাটা খোল, পিডিএফ এর 3 নম্বর পাতাটা খোল। ওই যেখানে এইচ আর এ পড়ালাম না, এইচ আর এ যেখানে পড়ালাম তার নিচেই লেখা ছিল, দাগ দে এখানে। চব্বিশ হাজার টাকা। দেখেছিস, পেয়েছিস খুঁজে? হুম ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস দেখেছিস লেখা আছে? হুম কি কি ফুললি ট্যাক্সেবল আছে এই লেখাগুলো তোকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? খাতায় লিখে নিবি, এই যে ফুললি ট্যাক্সেবল লেখা আছে, এগুলো তুই খাতায় টুকে নিবি, ঠিক আছে? তার মধ্যে তোদের যেটা ইম্পর্টেন্ট কোন কোনগুলো খুব থাকবে, মনোযোগ সহকারে শোন, এদিকে না তাকিয়ে মনোযোগ সহকারে শোন যেটা বলছি। ফুললি ট্যাক্সেবল কোনগুলো থাকবে? এই ডিএ, এটা হচ্ছে, এটা পাবি, এটা পাবি তুই যখন পরীক্ষায় অঙ্ক আসবে না, এটা ডিএ, ডিএটা ফুললি, প্রতিটা অঙ্ক পেলি না ডিএ? হুম ডিএ হচ্ছে ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে? ফুললি ট্যাক্সেবল মানে দেখ, কিছু কিছু অ্যালাউন্স থাকে ফুললি ট্যাক্সেবল, আবার কিছু কিছু অ্যালাউন্স থাকে পার্টলি ট্যাক্সেবল। ফুললি ট্যাক্সেবল মানে যার উপর কোনো ছাড় নেই, যার উপর কোনো ছাড় নেই। আর কিছু কিছু অ্যালাউন্স হয় পার্টলি ট্যাক্সেবল, যার উপর ছাড় নেই। যেমন তুই দেখ, এইচ আর করলি না, এইচ আর একটা অ্যালাউন্স। তুই আগের দুটো অঙ্ক যেটা করলি, যত টাকা পেয়েছিলি তত টাকায় ট্যাক্সেবল হয়েছিল? ভালো করে আগের অঙ্কটা দেখ, 11 আর 12। 11 আর 12 নম্বর অঙ্কটা কি ছিল? দেখ তুই 11 নম্বর অঙ্কটা দেখ। এই দেখ 11 নম্বর 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্কটা পেয়েছিলাম 30,000 টাকা, কিন্তু ট্যাক্সেবল হলো 13,200 টাকা। তাহলে বুঝতে পারলি কি বললি? তাহলে এটা কি? পার্টলি কাকে বলে? ফুললি কাকে বলে? যদি 30,000 টাকা পেতি, 30,000 টাকা যদি ট্যাক্সেবল হতো, তখন তুই বলতে পারতি যে না স্যার তো ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে? এটা মাথায় রাখ। যদি যার এক্সেমশন থাকে তাকে বলে পার্টলি ট্যাক্সেবল। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে বুঝতে পারলি পার্টলি কাকে বলে, পার্টলি আর ফুললি। তাহলে ফুললি ট্যাক্সেবল যেমন ডিএ, তুই ডিএটা কি করলি, কি লিখছিস? এটা ফুললি ট্যাক্সেবলটা নোট করবি, যে এখানে এতগুলো পয়েন্ট তার মধ্যে তোর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনগুলো আসে, ডিএটা আসে তোর পরীক্ষায়, ঠিক আছে? এটা পাবি। আমি এক একটা সব কটা বলবো না, আমি যখন এক একটা করে পয়েন্ট পাবো তখন বলবো, তো একটুখানি আমি পড়বো। ফুললি ট্যাক্সেবলের মধ্যে ডিএ পড়ে। আর কি পড়ে দেখ এখানে, মানে পড়ে তো এখানে সব কটা নামই। তোর পরীক্ষায় যেটা আসে দেখা গেছে, এই মেডিকেল অ্যালাউন্সটা খুব আসে তোদের পরীক্ষায়, ঠিক আছে? রাতের পরে আছে মেডিকেল অ্যালাউন্স, বুঝিস তো? আর একটা কি থাকে, এই অঙ্কটাই আছে সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স। তাহলে তিনটেই ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে? বললাম। এবার দেখ কোশ্চেনটা দেখি কি বলেছে এখানে। এই দেখ, এই অঙ্কটা দেখ কি লেখা ছিল, এই যে এখানে লেখা ছিল ডিএ, এটা তো ফুললি ট্যাক্সেবল, আমি এমনি লিখছি ব্র্যাকেটে। তাহলে বুঝলি ফুললি ট্যাক্সেবল কাকে বলে? এটা হচ্ছে ফুললি ট্যাক্সেবল অ্যালাউন্সেস, বোঝার জন্য। তারপর সিটি কম্পেনসেটরি অ্যালাউন্স, এবার তো বললাম না, বললাম সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস, হ্যাঁ এটাও ফুললি ট্যাক্সেবল, ঠিক আছে তো? এটাও ফুললি ট্যাক্সেবল। এই মধ্যে বললাম না মেডিকেল অ্যালাউন্স, বললাম না মেডিকেল অ্যালাউন্স, হ্যাঁ এটাও ফুললি ট্যাক্সেবল। তাহলে বুঝতে পারলি ফুললি ট্যাক্সেবল কোন কোনগুলো? তাহলে পরীক্ষায় কিন্তু এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ? মনে রাখতে হবে ফুললি ট্যাক্সেবল। তাহলে কি লিখবি খাতায় লেখ, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস। সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস কত টাকা বলেছিল বল, টাকা বল। 500 টাকা পার মান্থ, 800 ইন্টু 12 কত হবে? 6,000 টাকা। বুঝতে পারলি? যেহেতু ফুললি হলো তাই এর থেকে কোনো ছাড় হলো না, মানে এক্সেমশন হলো। যদি পার্টলি হতো তাহলে এক্সেমশন হতো। আর কি ছিল? মেডিকেল অ্যালাউন্সেস। মেডিকেল অ্যালাউন্স কত বলেছে পড়।
1000 পার মান্থ। মানে 12,000 টাকা, 1000 ইন্টু 12,000 টাকা। শেষ, অঙ্ক শেষ। যোগ করবো, অঙ্ক শেষ। টোটাল করবো, হ্যাঁ? টোটাল তো করতে পারবি। আমি তো 84 আর 6 90,000, 90,000, 90, 90 তোর 1,80,000, 1,80,000 আর 36 মানে 2,16,000। অ্যান্সার হয়ে গেল 2,16,000। এই 2,16,000 এটাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এটাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। বুঝা গেল? কি লিখলাম? গ্রস ইনকাম ফ্রম স্যালারি লিখে দে। যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এই যে ওটা হবে না এখানে। 24টা যোগ হবে। আচ্ছা, ঠিক আছে তো, গ্রস ইনকাম স্যালারি হয়ে গেল। এবার কোশ্চেনটা দেখ, একটা জিনিস দেখ। মেডিকেল কি বলেছে দেখ, 6 নম্বর পয়েন্টের পর মেডিকেল অ্যালাউন্স 1,000 টাকা পার মান্থ। ব্র্যাকেটে বলেছিল না অ্যাকচুয়াল মেডিকেল এক্সপেন্স 6,000 টাকা। হ্যাঁ। এটা তোকে বোকা বানানোর জন্য দিয়েছিল, এটা কোনো কাজে লাগে না, ঠিক আছে তো? মেডিকেল অ্যালাউন্স কি 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 বললাম, এটা ফুললি ট্যাক্সেবল। ফুললি ট্যাক্সেবলে কি কোনো ছাড় পাওয়া যায়? না। তাহলে ব্র্যাকেটে এটা দেওয়ার মানে নেই, ঠিক আছে তো? আচ্ছা দেখ, 14 নম্বর অঙ্কটা দাগ কেটে ফেল। এই যে এখন যে 14 নম্বর অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। মানে আজকে যে অঙ্কগুলো করলাম না, এই অঙ্কগুলি পরীক্ষায় আসবে। আজকে যে অঙ্কগুলো হলো, হ্যাঁ, ওটা তো প্রতিটা অঙ্কে লিখতে হবে, এটা আর বলার দরকার নেই, প্রতিটা অঙ্কে লিখতে হবে এগুলো। মনে 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 14 নম্বরটা লেখাটা লিখতেই হবে, তোকে বললাম যেটা। লিখে তারপর দাগটা কাটবি, রুপেশে দুটো ঘর কর। কি লিখবো? কম্পিটিশন অফ গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এখানে গ্রস ইনকাম বের করতে বলেছিল, দেখে নে লাস্টে। হ্যাঁ, গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে তো? অফ কি নাম ছিল, কার নাম ছিল দেখতো? মোহাম্মদ আব্দুল, তাই তো? মোহাম্মদ আব্দুল, ঠিক আছে। অফ মোহাম্মদ আব্দুল, কমা দিয়ে লিখবো আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসমেন্ট ইয়ার 24-25 রিলেটিভ টু দ্য প্রিভিয়াস ইয়ার 23-24।
লিখবো পার্টিকুলার্স রুপিস রুপিস। প্রথমে লিখবো বেসিক স্যালারি 10,000 টাকা করে প্রতি মাসে। বেসিক স্যালারি 10,000 টাকা করে প্রতি মাসে বলেছে। এবার বলেছে ইনক্রিমেন্ট ফলস ডিউ 100 টাকা পার মান্থ অক্টোবর মাসে। প্রতি বছর অক্টোবর মাসের মাইনাটা বাড়ে, অক্টোবর মাসে মাইনা বাড়ে। তার মানে 10,000 টাকা করে পায় ও 6 মাস, আর 10,100 টাকা করে পায় 6 মাস। এটা বুঝতে পারলি তো? ইনক্রিমেন্টের অঙ্ক আগের দিন করিয়েছিলাম, তাই না? হ্যাঁ। এখানে কি বলেছিল? এই যে মিস্টার বলেনি, মোহাম্মদ আব্দুল, ওর স্যালারি কত করেছিল? প্রতি মাসে 10,000 টাকা করেছিল। এবার অক্টোবর মাসে ওর মাইনে 100 টাকা করে বাড়বে। তাহলে অক্টোবর মাস থেকে ওর মাইনে কত হলো? 10,100 টাকা হলো। তাহলে তুই আমাদের ট্যাক্সের পিরিয়ড কি হয়? ট্যাক্সের পিরিয়ড এখানে যদি লিখি একটু বোঝানোর জন্য, ট্যাক্সের পিরিয়ড কেমন হয়? আমাদের পিরিয়ড 23-24, হ্যাঁ। 1/4/23 থেকে 31/3/24। ওর মাইনা বাড়বে কবে? 1/10/23-এ। এইটুক সময় ওর মাইনা হবে 10,100, আর এইটুক সময় ওর মাইনা ছিল 10,000। এইটুক সময় 6 মাস, এইটুক সময় 6 মাস, হিসাব করলে এটাই বেরোচ্ছে। হয়ে গেল বেসিক স্যালারি। তাহলে কত হলো? এখানে লিখবো এটা, এখানে অঙ্কে লিখবো বেসিক স্যালারি। দশ হাজার ইন্টু 6 প্লাস 10,100 ইন্টু 6। 10,000 ইন্টু 6 করলে হয় 60,000, আর 10,100 ইন্টু 6 করলে হয় 60,600, মানে টোটাল 1,20,600 হচ্ছে। বাইরের ঘরে লিখবো। হয়ে গেল স্যালারি, হয়ে গেল, বোঝা গেল। বোনাস লিখ, বোনাস কত বলেছে? 15,000 টাকা। লিখে দে, বোনাস যেমন ছিল তেমন লিখে দেখে দেখে। বোনাস 15,000 টাকা। নেক্সট কি বলেছিল দেখ, ডিয়ারনেস অ্যালাউন্সেস যেমন বলেছে দেখে দেখে লেখ। তো বলেছিল বল 50% also 50% অফ বেসিক স্যালারি। তাহলে বেসিক স্যালারি কত ছিল দেখ? 1,20,600 তার 50% করে, মানে 60,300 হয়। ওর হাফ করবো, 60,300 হলো। আচ্ছা, এইবার 4 নম্বর পয়েন্টটা হয়েছে তো? 4 নম্বর পয়েন্টটা করবো, ভালো করে বুঝবি, কোনো অসুবিধা নেই, কোনো ডাউটও নেই এখানে। হয়নি দাঁড়ান তো। ঠিক আছে তুই কর, তুই স্লো হচ্ছিস কেন? তাড়াতাড়ি কর। ওই 4 নম্বর পয়েন্টটা বলছে হাউস রেন্ট অ্যালাউন্সেস। 4 নম্বর পয়েন্ট বলছে হাউস রেন্ট অ্যালাউন্সেস। কি বলেছে? বলছে হাউস রেন্ট অ্যালাউন্সেস 2,000 টাকা পার মান্থ, মানে প্রতি মাসে 2,000 টাকা করে। ঠিক আছে? আগের অঙ্কও ছিল। 11 নম্বর অঙ্ক হাউস রেন্ট ছিল, 12 তেও ছিল, 13 তেও ছিল, 14 তেও আছে। হাউস রেন্ট কত বলে? 2,000 টাকা করে প্রতি মাসে। হি লিভস ইন হিজ রেন্টেড হাউস অ্যাট সোনারপুর। আগের অঙ্কটা কি ছিল? নিজের বাড়িতে ছিল। আর এই অঙ্কটা সোনার মানে সোনারপুর, মানে ভাড়া বাড়িতে আছে। তাহলে এইটা করবো কি করে? ওয়ার্কিংস করবো। স্যার আগের অঙ্কটা করা হয়নি, আগের অঙ্কটা করিনি। আগের অঙ্কটা দেখ ডাইরেক্ট করে দিলাম না, এক্সাম্পশন বাদ দিয়ে দিয়েছিলাম। এই যে এখন যে 14 নম্বর অঙ্কটা, এরকম একটা কাজ করবি, এরকম একটা কাজ করবি। ওয়ার্কিংস করবো, ওয়ার্কিংসে করবো, এখানে করবো না, মেন অঙ্কে করবো না, ওয়ার্কিংস। ওয়ার্কিংস লেখ, ওয়ার্কিংসটা লেখ, আমি যেটা বলছি। কি লিখবি? ওয়ার্কিংসে লিখবি, লিখবি হাউস রেন্ট অ্যালাউন্সেস। লেখ আমার সঙ্গে সঙ্গে লেখ, আমার সঙ্গে সঙ্গে লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস যেমন ছিল, কোনো দাগ কাটা দরকার নেই, জাস্ট ওয়ার্কিংস। হাউস রেন্ট অ্যালাউন্সেস লেখ, হাউস রেন্ট অ্যালাউন্সেস কত করে পায় বলেছিল বল? 2000 2,000 টাকা করে পার মান্থ,
2,000 টাকা করে পার মান্থ, তাহলে 2,000 × 12 হবে 24,000 টাকা হয়ে গেল। শুধু না একটা কাজ করে, একটা ছোট্ট কাজ করে দে, এখানে উপরে একটা রুপিস, এখানে একটা রুপিস, বেশ আর কিছু করতে হবে না। এরকম করে। ঠিক আছে, হয়ে গেল। তারপর কি লেখা ছিল? একদম সেম টু সেম লিখবো, এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A will be list of the following. ঠিক আছে, এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A will be list of the following, যেমন লেখা ছিল। প্রথমে কি লিখবো? হাউস রেন্ট অ্যালাউন্সেস। কত লিখবো বল? হাউস রেন্ট অ্যালাউন্সেস 24,000 টাকা প্রথম ঘরে। তারপর কি লিখবো? রেন্ট পেড, লেখ রেন্ট পেড minus 10% of salary, rent paid minus 10% of salary। দেখ কত টাকা করে রেন্ট দিচ্ছে? 1,500 টাকা। তাহলে কত হবে? এক মাসে যদি 1,500 টাকা দেয়, তাহলে বছরে কত হয়? গুণ করতে হবে। 1,500 সঙ্গে 12 গুণ করবো। 1,500 সঙ্গে 12 গুণ করলে ক্যালকুলেট করে দেখবি। 1,500 সঙ্গে 12 গুণ করলে 18,000 টাকা হবে। ঠিক আছে, 18,000 টাকা এখানে লিখলাম, 18,000 টাকা। বুঝতে পারলি তো? মনে থাকবে তো? এটা মনে থাকবে তো কি করে করলাম? 18,000 টাকা মাইনাস 10% অফ স্যালারি, তাই তো? আমি কি শিখেছি এখানে? এই এইচআরে করার সময় কি শিখেছি বল? এইচআরে করার সময় স্যালারি বলতে কি বোঝায় বল দেখি, পাতা না উল্টে বল দেখি। এইচআরে যখন করলাম, আমি তো এখন এইচআরে শিখছি তো, এইচআরে তো স্যালারি বলতে কি বোঝায়? ট্যাক্সেবল, হ্যাঁ, ট্যাক্সেবল ওটা না। বল দেখি, বলতে পারবি এইচআরে করার সময় স্যালারি বলতে কি বোঝায়? আমি তো দুটো অঙ্ক করালাম, প্রথম অঙ্কটা করলি, তারপর অঙ্কটা করলি, মনে রাখতে হবে না? করতে করতে নাও, ভালো করে বলতে হবে। 24 কি? আমি বললাম এইচআরে, এই যে এখানে লেখা আছে, দেখ এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে 10% অফ স্যালারি, তাহলে স্যালারি 10% করবো। তাহলে এখানে স্যালারি বলতে কি বোঝায়? এইচআর এর সময় স্যালারি বলতে কি বোঝায়? 11 নম্বর অঙ্কটা দেখ কি লেখা ছিল? স্যালারি ইকুয়াল, সরি, বেসিক মনে রাখতে হবে না? প্লাস কমিশন। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, ভুলে গেলে তো চলবে না, ভুলে গেলে তো চলবে না। এটাই তো জিজ্ঞাসা করছি। আমি কি বললাম? এইচআর এর সময় স্যালারি বলতে কি বোঝায়? বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন, তাই তো? তাহলে লাইন ছেড়ে লিখবো, স্যালারি ইকুয়াল টু বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন। বেসিক কত ছিল দেখ? বেসিক ছিল 1,20,600, তাই তো? আর ডিএ ডিএ কত ছিল? 60,300। কমিশন তো ওখানে খাতার মধ্যে করা আছে, সব খাতায় করা আছে, বইতে কিছু নেই, কোশ্চেনে কিছু নেই, দেখ খাতায় করলি মানে। বেসিক স্যালারি তুই খাতা থেকেই নিলাম, তাই না? এই যে বেসিক স্যালারি দেখ, বেসিক স্যালারি কত চলে যায়? ওপরে 1,20,600। ডিএ কত ছিল? 60,300, ঠিক আছে? আর কমিশন 0, তাহলে কত হচ্ছে? 1,80,900। ঠিক আছে তো? বোঝা গেল তো? 1,80,900 হলো। এবার এর উপর 10% করলে কত হবে দেখ? আচ্ছা বল দেখি, এমনি ক্যালকুলেটর করতে হয়, মুখোমুখি হয়। 1,80,900 10% হলে কি হবে? একটা শূন্য কেটে যাবে, তাহলে কত হবে? 18,090 টাকা। 10% স্যালারি কত হলো এখানে? 18,090 টাকা। কত হলো বল? তাহলে 18,000 থেকে 18,090 বাদ দিলে কত হয়? 90 টাকা। কে রে? হুম? বল, 18,000 থেকে 18,090 বাদ দিলে কত হয়? 90। মাইনাস 90। হ্যাঁ। 18,000 থেকে 18,090 বাদ দিচ্ছে, তাহলে কত? মাইনাস 90। এবার একটা শোন কথা, তাহলে মাইনাসে বেরোচ্ছে তো, মাইনাসে বেরোলে সেটা লিখতে হবে নীল। একটা ভেরি পয়েন্ট, যদি নেগেটিভ বেরোয় সেটা নীল হয়। নীল নেগেটিভ হয় না, ট্যাক্স তো কখনো নেগেটিভ হবে না, নেগেটিভ বেরোলে সেটা হয়ে যাবে নীল। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? লাস্ট পয়েন্ট, কোন শহরে ঘর ভাড়া নিচ্ছে? আরামবাগ, তাই তো? আরামবাগ, না না, আচ্ছা সোনারপুর, আগের অঙ্কটা আরামবাগ ছিল, সোনারপুর। সোনারপুরে কত হয়? 40% লেখ, 40% অফ স্যালারি,
কত হবে? 1,80,900 for 40%. হচ্ছে 72,360। আচ্ছা, এই তিনটের মধ্যে ছোট কোনটা বলতে হবে কেউ? এই দেখ, নীল মানে কত? নীল মানে 0, নীল মানে 0, নীলই বসাবে। তাহলে 3 ছোট হচ্ছে নীল। তাহলে অ্যান্সার কত হবে? 24,000 থেকে নীল বাদ দিলে 24,000 টাকা হলো অ্যান্সার। একে বলে ট্যাক্সেবল হাউজিং অ্যালাউন্সেস। ঠিক আছে, এটাকে বলে ট্যাক্সেবল হাউজিং অ্যালাউন্সেস। উপরে লিখে দে 24,000 টাকা, যেখানে মেন অঙ্কে লেখ হাউস রেন্ট অ্যালাউন্সেস বলে 24,000। লিখলাম হাউস অ্যালাউন্স বলে 24,000 টাকা, লিখে দেবো। আচ্ছা, লাস্ট পয়েন্ট আছে অঙ্কে, হি অলসো রিসিভ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস 200 টাকা পার মান্থ পার চাইল্ড, তাই তো? তো এটা আবার আরেকটা, এবার আরেকটা অ্যালাউন্স, তাই তো? অ্যালাউন্সটার নাম কি? চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। এই চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কি? এই যে এমপ্লয়ির নাম কি? মোহাম্মদ আব্দুল। তোর তো ছেলে মেয়ে থাকতে পারে, ছেলে মেয়ের পড়াশোনার জন্য কোম্পানি থেকে অ্যালাউন্স দেয়, পড়াশোনার জন্য অ্যালাউন্স দেয়, এটাকে বলে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। সেই চিলড্রেন যদি বাড়ি থেকে পড়াশোনা করে তখন চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, সেই চিলড্রেন যদি হোস্টেল থেকে পড়াশোনা করে তখন হয়ে যায় হোস্টেল অ্যালাউন্স। ঠিক আছে, বাড়ি থেকে পড়াশোনা করলে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স লিখবো। এটা একটু নোটটা বলে দিই, নোটটা বলে দিই, এই নোটটা টুকবি বাড়িতে, সব না, যেইটুক যেইটুক বলবো সেইটুক সেইটুক টুক। আগেরটা বলে দিলাম কোনটা টুকতে, এবার দেখ কোনটা টুকবি, দেখ এই দেখ, এই যে শুনে নে, ওই পিডিএফটা চলে আয়, ওই পিডিএফটা চলে আয়। অঙ্ক আর এক লাইন বাকি, অঙ্ক শেষ হয়ে গেছে, আর এক লাইন বাকি, ওই অঙ্কটা করো, ওই পিডিএফটা চলে আয়। চলে এসেছিস তো? দেখ কি টুকবি, দেখ ভালো করে, এখানে কি লেখা আছে? পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। আমরা কি বললাম? অ্যালাউন্স ক রকমের বললাম না? আগের অ্যালাউন্স গুলো কি বললাম? ফুললি ট্যাক্সেবল বোঝালাম তো, ফুললি ট্যাক্সেবল, এটা পার্টলি ট্যাক্সেবল মানে কি? আজকে ধর আমি চাকরি করছি, আমার মালিক আমাকে তো সাপোজ, শুনছিস তো পার্টলি কাকে বলে? দিক টাকা, হ্যাঁ। আমার মালিক বললো তোমাকে আমি 100 টাকা দিলাম অ্যালাউন্স, শুনছিস তো? হুম। যদি এই যে 100 টাকা দিল, এর উপর যদি গভর্নমেন্ট কোনো ছাড় দেয়, ছাড় দিল গভর্নমেন্টটা, এর উপর বললো আমি তোমাকে 10 টাকা ছাড় দিলাম, তাহলে 90 টাকা হলো ট্যাক্স। এটাকে বলে, বুঝে গেল পার্টলি কাকে বলে? যদি ছাড় পাওয়া যায় তাকে বলে পার্টলি, ছাড় পাওয়া না গেলে ফুললি। ঠিক আছে, তো পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্স কি বলেছে? অ্যালাউন্স ফর পারফরমেন্স অফ অফিসিয়াল ডিউটিস। ঠিক আছে, এই যে এটা টুকবি, তারপর আজকের অঙ্কে এই অ্যালাউন্স গুলো একটা পাইনি। হ্যাঁ। এই এই অ্যালাউন্স ভালো করে শুনবি কিন্তু, এই যে আমি মার্ক করলাম, এই অ্যালাউন্স গুলো আজকে পাইনি, নিশ্চয়ই পরের ক্লাসে পাবো। ঠিক আছে, পাবো তো পাবো শিওর, টুকে নিবি। এবার কিছু অ্যালাউন্স যেটা আমি পড়বো, দেখ এখানে দেখেছিস তো, অ্যালাউন্সেস ফর পার্সোনাল এক্সপেন্সেস। এই যে এখানে যে অ্যালাউন্স গুলো আছে, এগুলো হচ্ছে অফিসিয়াল, মানে অফিসের জন্য দরকার হয়, এগুলো অফিসের জন্য। আর এখন এই কিছু অ্যালাউন্স, এগুলো হচ্ছে পার্সোনাল, যেমন চিলড্রেন এডুকেশন, এটা কি পার্সোনাল নাকি অফিসিয়াল? কি মনে হয়? Personal. হোস্টেল অ্যালাউন্স পার্সোনাল না অফিসিয়াল? পার্সোনাল। তো দেখ এখানে কি নিয়ম কি দিয়েছে, যদি কোনো পার্সোনাল অ্যালাউন্স থাকে না, তার জন্য গভর্নমেন্ট একটা লিমিট বেঁধে দিয়েছে। কি বললাম? লিমিট বেঁধে দিয়েছে। শুনলি কি বললাম? যদি কোনো পার্সোনাল খরচা হয়, তার জন্য গভর্নমেন্ট একটা লিমিট বেঁধে দিয়েছে। যেমন চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স তোর কোম্পানির মালিক, ঠিক আছে? আজকে ধর কোনো একজন এখানে যে ধর মোহাম্মদ আব্দুল, আজকে ধর ওর ধর 4 খানা বাচ্চা আছে, সাপোজ 4 খানা বাচ্চা আছে, তো 4 জনের জন্যই মালিক অ্যালাউন্স দেবে। বোঝা গেল কি বললাম? শুনছিস কি বললাম? হ্যাঁ। ধরো 4 খানা বাচ্চা আছে, 4 খানার জন্যই অ্যালাউন্স দেবে, এমন না যে স্যার একজনের জন্য দেবে, দুজনের না, 4 জনের জন্যই অ্যালাউন্স দেবে। কিন্তু গভর্নমেন্ট কি বলেছে? গভর্নমেন্ট বলছে আমি ছাড় 4 জনকে দেবো, ছাড় আমি 2 জনকে দেবো। বুঝতে পারলি কি বললাম? এটা সরকার, আজকে তুই একটা কোম্পানি চাকরি করছিস, আজকে তোর যতগুলো চিলড্রেন থাকবে,
ততজনের জন্য তুই অ্যালাউন্স পাবি। 4 জন থাকলে 4 জনের জন্য পাবি, 5 জন থাকলে 5 জনের জন্য পাবি, 1 জন থাকলে 1 জনের জন্য পাবি। কিন্তু গভর্নমেন্ট বলেছে আমি তো 4 জনকে ছাড় দিতে পারবো না। আমি যেকোনো 2 জনকে ছাড়। আমি 2 জনকে ছাড়। এটা গভর্নমেন্ট বলেছে। আর কি? তোমার কোম্পানির মালিক তোমাকে যত খুশি অ্যালাউন্স দিতে পারে। আমার জেনে লাভ নেই। আমি তোমাকে ৳100 পর্যন্তই ছাড় দেব। এটা বলে দিয়েছে এইটা। এটা পড়তে হবে। দেখ চিলড্রেনের জন্য অ্যালাউন্স কি বলেছে? ছাড় আছে কি এক্সেম্পট আপ টু ৳100 করে পার মান্থ পার চাইল্ড ম্যাক্সিমাম 2 চাইল্ড। বুঝতে পারলি? এটা তোকে পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। আর হোস্টেলে থেকে পড়াশোনা করলে এই ৳100 শুধু ৳300 হয়ে যাবে। হ্যাঁ। হোস্টেলে থেকে পড়াশোনা করলে হোস্টেলে থেকে পড়াশোনা করলে কি হয়? জেনারেলি স্যার খরচা তো বেশি হয়। আর হোস্টেল থেকে পড়াশোনা করলে কোম্পানির মালিক তোকে একটু টাকাটা একটু বেশি দেবে। সরকারকে যখন এই কথাটা বলা হবে, সরকার বলবে, "আচ্ছা হোস্টেল থেকে পড়াশোনা করতে খরচাটা বেশি হয়। ঠিক আছে যাও আমি আগে যেমন ৳100 ছাড় দিচ্ছিলাম এখন ৳300 ছাড় করে দিলাম।" ঠিক আছে তো? তো এই বলেছে অঙ্কে আর কিছু না। তাহলে এইটাও টুকে নিবি। তারপর বাকিটা আমি তো যেমন দেখ আমি সব পয়েন্টে বলছি না, আমি পার্টিকুলার অঙ্কে যে পয়েন্টটা সেটা বলছি। যেমন এই অঙ্কে চিলড্রেন ছিল, চিলড্রেনটা বলে দিলাম। চিলড্রেনটা খুবই কমন মনে কর পরীক্ষায় দেবেই চিলড্রেন। চিলড্রেন কমন কোশ্চেনটা দেয়। এই যে এবার তুই ভাবিস না ৳100 লিখে দেবে। মুখস্থ করতে হবে ৳100 বা তোর যে শর্ট কোশ্চেন আসবে না? তো দিতে পারে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স সম্পর্কে তুমি কি? তখন বলতে হবে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স এটা হচ্ছে পার্টলি ট্যাক্সেবল অ্যালাউন্সেস। ঠিক আছে? ম্যাক্সিমাম 2 জনের জন্য ছাড় পাওয়া যায় ৳100 করে প্রতি মাসে। ইস নিয়ম। এখানে লেখা আছে। কত নম্বর বললাম? আমাদের কত নম্বর চলছিল বল? 14 নম্বর, তাই তো? লাস্ট লাইনটা শেষ হয়ে গেল অঙ্কটা। হি অলসো রিসিভ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স ৳200 পার মান্থ। মানে মালিক তোকে ৳200 দিয়েছে। ভালো করে শোন। স্যার ৳100 বললেন, আরে ৳100 তো ছাড় পাবি। ৳100 তুই এক্সাম্পশন পাবি। তোর মালিক 200 কেন ৳2000 দিতে পারে। এখানে মালিক তোকে ৳200 করে দিয়েছে। ঠিক আছে? পার মান্থ। 1 মাসে 200 দিলে বছরে কত দেবে? ৳2400। হুম। পার চাইল্ড, একজন চাইল্ডের জন্য। কিন্তু ওর চাইল্ড কটা ছিল? একটা চাইল্ড ছিল। তাহলে তুই দেখ এদিক তাকা। এখানে লেখ, আমার সঙ্গে লেখ। আমার সঙ্গে লেখ চিলড্রেন, লেখ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স। কত টাকা করে পাচ্ছে? ৳200 করে পাচ্ছে ইন্টু 12 ইন্টু 1 কেন বুঝতে পারলি তো? একটা চাইল্ড হলে 1, দুটো চাইল্ড হলে 2, তিনটে হলে 3। বুঝতে পারলি? যে কটা চাইল্ড সে কটা চাইল্ডের জন্য পাবে। ঠিক আছে? কিন্তু ওর চাইল্ড কটা ছিল? একটা। একটা। তাই 200 ইন্টু 12 ইন্টু 1 বোঝা গেল? কত হলো? ৳2400 মাইনাস কি লিখবো? এক্সেম্পশন। এইমাত্র তোকে বোঝালাম চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে এক্সেম্পশন পাওয়া যায়, হ্যাঁ কি না? পাওয়া যায়। কত টাকা করে পাওয়া যায়? 100 ৳100 করে, ৳100 করে। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে ৳100 করে ছাড় পাওয়া যায়। 100 ইন্টু 12 ম্যাক্সিমাম কতজনের জন্য ছাড় পাওয়া যায়? দুজন। 2 জনের জন্য। চাইল্ড কটা আছে? একটা। তাহলে কি 2 জনকে ছাড় দিয়ে লাভ? তো একজন আছে তো একজনকেই ছাড় দেবে। তাই না? তাহলে কত হলো? 1200। 2400 থেকে 1200 বাদ দিলে কত হলো? 1200 শেষ। যোগ কর অঙ্ক শেষ। শেষ হয়ে গেল। যোগ করে দেবো অঙ্ক শেষ। 1,20,600 যোগ 15,000 যোগ 60,300 যোগ 24,000 যোগ 1200 কত হচ্ছে? 2,21,100 লেখ। 2,21,100 এটাকে বলা হয় গ্রস ইনকাম ফ্রম স্যালারি। শেষ হয়ে গেল। 4টে অঙ্ক করলাম। একটু বড় অঙ্ক ছিল বুঝিস তো? 4টে অঙ্ক হলেই হলো।